হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য সিক্রেট এজেন্সির দুজন স্পাইয়ের গল্প নিয়ে এসেছি। স্পাই বলতে আমরা সাধারণত বুঝে থাকি কোনো চালাক অথবা স্মার্ট লোককে, যে শত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছায় এবং রহস্য খুঁজে বের করে। কিন্তু আজকের গল্পের এই দুজন স্পাইকে আপনি চালাক বলবেন নাকি ভোদাই বলবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি নিশ্চিত গল্পটি শুনতে শুনতে মাঝে মাঝেই আপনি কনফিউজড হয়ে যাবেন এটা ভেবে যে আপনার আসলে হাসা উচিত নাকি কাঁদা উচিত নাকি কেঁদে কেঁদে হাসা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। সেরা গল্পের সিনেমা হলে আপনাকে স্বাগতম। প্রথমেই আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি গল্পের প্রধান চরিত্রের সাথে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে হান জুয়ান। হান জুয়ানের বাবা ছিলেন একজন পুলিশ অফিসার আর তার দাদা ছিলেন একজন আর্মি অফিসার। ছোটবেলা থেকেই হান জুয়ানও তার বাপ দাদার মতোই পুলিশ কিংবা আর্মি অফিসার হতে চেয়েছিল, কিন্তু কপাল গুণে আজ সে একটি হসপিটালের সিকিউরিটি গার্ড। তাতে কি হয়েছে, তাও একটা পুলিশ পুলিশ ভাব আছে, তাই না? মাথায় বুদ্ধিশুদ্ধি একটু কম থাকলেও হান জুয়ান মানুষ হিসেবে তেমন খারাপ না, শুধু সে একটু বেশি খায়। অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে এখন তার ওজন প্রায় 150 কেজির উপরে। তবে হান জুয়ান দেখতে যেমনই হোক না কেন, তার বউ ছিল অত্যন্ত সুন্দরী এবং স্লিম। যাই হোক, বউয়ের গল্পে পরে আসি, আগে হান জুয়ানের গল্প বলি। স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণে অফিসের সবাই সব সময় তার সাথে মজা করত। তবে হান জুয়ান কখনোই এটাকে অতটা সিরিয়াসলি নিত না, আর খুব মন খারাপ হলে সে খাওয়া দাওয়া শুরু করত। তো একদিন ডিউটি চলাকালীন সময়ে হান জুয়ান দেখতে পায় একজন পেশেন্ট হসপিটালের বিল না দিয়েই হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছে। একজন দায়িত্ববান সিকিউরিটি গার্ড হিসেবে হান জুয়ানও তখন অন্যান্য সিকিউরিটি গার্ডদের মতো পেশেন্টটিকে ধরতে যায়। আর শেষ পর্যন্ত হান জুয়ান যখন পেশেন্টের সামনে এসে দাঁড়ায়, ঠিক সেই সময় পেশেন্টটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায় আর ধবাস করে মেঝেতে লুটিয়ে পড়ে। হান দেখতে পায় লোকটি তার চেয়েও মোটা, আর সবাই ভাবে হানই লোকটিকে ধরতে পেরেছে। তাই হসপিটালের মালিক হানকে বলে লোকটিকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু হান বলে, স্যার এখন তো দুপুরের খাবারের সময়, আমি খাইয়া আসা তারপর পাহারাটা দিই। তারপর হসপিটালের মালিক তাকে হালকা কিছু উত্তম মধ্যম দিয়ে সেখান থেকে বিদায় হয়। হান মন খারাপ করে সোফায় বসে বসে লোকটিকে পাহারা দিচ্ছিল। সেই সময় লোকটি মুখ থেকে একটি ব্লেড বের করে তার হাতের দড়িটি কাটতে শুরু করে, কিন্তু বেকুব হান বুঝতেই পারে না তার এখন কি করা উচিত। তাই সে তার দায়িত্ব এড়ানোর জন্য অজ্ঞান হওয়ার ভান ধরে। আর অন্যদিকে লোকটি তখন হাসপাতালের বেড ছিঁড়ে সেটা দিয়ে একটি দড়ি বানিয়ে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে সেও জানালার মধ্যে আটকে যায়। সে তখন হানকে বলে, এই মোটু, অনেক অভিনয় করেছিস, আমি জানি তুই ভান ধরে আছিস, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের কর, একদম মাইনকা চিপায় আটকে গিয়েছি, আমি এখানে আটকে থাকলে পৃথিবীতে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। এই কথা শুনে হান উঠে দাঁড়ায় আর ভাবতে থাকে, আরে লোকটা তো দেখছি আমার চেয়েও মোটা, তাহলে সে এত কিছু কিভাবে করে? তাই সেই লোকটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কে ভাই তুমি, কি তোমার পরিচয়, এত মোটা হওয়ার পরেও এত কিছু তুমি কিভাবে করো? লোকটা তখন হানকে বলে, আরে ভাই আগে বের কর, বলতেছি তোরে সব কিছু বলতেছি। হান তখন লোকটিকে আগে পরিচয় দিতে বলে। লোকটি তখন বাধ্য হয়ে হানকে বলে সে হলো একজন চাইনিজ গোয়েন্দা, একটি জরুরি মিশন কমপ্লিট করতে সে জাপানে এসেছে। এটা শুনে তো হানের একেবারে আনন্দে গদগদ অবস্থা, কারণ ছোটবেলা থেকে তারও স্বপ্ন ছিল বড় হয়ে গোয়েন্দা হবে। তারপর হান লোকটির পায়জামা ধরে টানতে শুরু করে। লোকটি তো জানালার সাথে ঠিকই রয়ে যায়, কিন্তু তার পায়জামা খুলে চলে আসে হানের হাতে, আর লোকটি তখন নেংটু হয়ে জানালায় ঝুলতে থাকে। অনেক টানাটানির পরেও যখন লোকটিকে বের করা যাচ্ছিল না, তখন সে পুরো জানালা শুদ্ধ লোকটিকে খুলে নিয়ে আসে। তাদের কথাবার্তায় জানা যায় লোকটির নাম হলো মিস্টার জে। তো মিস্টার জে সেখান থেকে পালানোর বুদ্ধি করে আর হানকে বলে স্ট্রেচার আর ডক্টরের পোশাক নিয়ে আসতে। প্রথমে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। মিস্টার জে এর বুদ্ধি মতো হান মাস্ক পরে ডক্টর সেজে আর মিস্টার জে কে রোগী সাজিয়ে স্ট্রেচারে করে সেখান থেকে পালাচ্ছিল। হঠাৎ করে কোথা থেকে যেন একটি গুন্ডা দল সেখানে আসে আর হানকে পেছন থেকে জিজ্ঞাসা করে, হ্যালো, এই যে পেট মোটা ডাক্তার, বাচ্চা ডেলিভারি ওয়ার্ডটা কোন দিকে? গ্যাংয়ের লিডার তখন ছেলেটাকে ঝাড়ি দিয়ে বলে, হেই, ডাক্তারদের সাথে বেয়াদবি করিস, সরি বল, এখনই সরি বল। ছেলেটি তখন হানকে সরি বলে, কিন্তু সেই সরি অ্যাকসেপ্ট করতে গিয়ে হানের পাছার ধাক্কা খেয়ে মিস্টার জে এর স্ট্রেচারটি গিয়ে অন্য রোগীর স্ট্রেচারের জায়গা দখল করে। আর ঠিক তখন ভুল করে একজন ডাক্তার মিস্টার জে এর স্ট্রেচারটি নিয়ে যায় বাচ্চা ডেলিভারি করানোর জন্য। কিন্তু হান তো আর এত কিছু জানে না, তাই সে রোগীর স্ট্রেচারকেই মিস্টার জে এর স্ট্রেচার ভেবে সেটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এটা তো আর মিস্টার জে এর স্ট্রেচার না, এটা হলো গুন্ডা গ্যাংয়ের লিডারের বউয়ের স্ট্রেচার, যার আজকে বাচ্চা ডেলিভারি হওয়ার কথা। অন্যদিকে ঘটনা বুঝতে পেরে মিস্টার জে ডাক্তারদের যে কিছু বলবে সেই সুযোগ না দিয়েই ডাক্তাররা তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর তারা তার ডেলিভারির প্রসেস শুরু করে। প্রথমে একজন নার্স যখন তার ডেলিভারি করতে যাবে, সে কিছু একটা দেখে ভয় পেয়ে যায় আর পাশের ডাক্তারকে বলে, ম্যাডাম, আমরা মনে হয় কিছু ভুল করে ফেলেছি, এখানে ডেলিভারির জায়গায় তো অন্য কিছু দেখা যাচ্ছে। আর ওইদিকে হান মিস্টার জে ভেবে গুন্ডার বউকে নিয়ে যায় একটি অ্যাম্বুলেন্সের মধ্যে। তারপর মুখের পর্দা সরাতেই হান বলদ বনে যায়, তুমি কি, এখানে তো মিস্টার জে এর থাকার কথা ছিল। তারপর গুন্ডার বউ হানের কথার দিকে পাত্তা না দিয়ে হানকে বলে, আমার বাচ্চা চলে আসছে, এখনই আমাকে তাড়াতাড়ি ডেলিভারি করাও।
তো কোনো উপায় না দেখে হান প্রথমবারের মতো কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ডেলিভারি করায়। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আবারও ডেলিভারি পেইন শুরু হয় এবং দ্বিতীয়বারের মতো হান আরও একটি বাচ্চা ডেলিভারি করায়। তারপর এভাবে আরও একটি, এক এক করে 3টি বাচ্চা ডেলিভারি করানোর পর হান ক্লান্ত হয়ে যায়। আর অন্যদিকে অপারেশন থিয়েটারের ডাক্তার নার্সের কথায় কোনো পাত্তা না দিয়ে নার্সকে বলে নর্মাল ডেলিভারি করা না গেলে চলো সিজার করি। ঠিক তখন মিস্টার জে এর জ্ঞান ফিরে আসে আর সে সেখান থেকে পালাতে শুরু করে। ডেলিভারি ওয়ার্ডের সামনেই গুন্ডা গ্যাংয়ের লিডার অপেক্ষা করছিল তার বাচ্চা ডেলিভারি হওয়ার, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না তার বউ বাচ্চা ডেলিভারি করা বাদ দিয়ে এভাবে পালাচ্ছে কেন। তাই সেও মিস্টার জে কে বউ ভেবে তার পিছু পিছু যেতে থাকে। হসপিটাল থেকে বাইরে এসে মিস্টার জে সামনে একটি গাড়ি দেখতে পায় আর তাড়াহুড়া করে গাড়ির ভিতর ঢুকতে গিয়ে সে আবারও গাড়ির জানালার মধ্যে আটকে যায় আর তার ওজনের কারণে গাড়ি একদিকে কাত হতে শুরু করে। ঠিক তখন পেছন থেকে হান এসে তাকে সাহায্য করে। মিস্টার জে হানকে গাড়ি ধরে রাখা বাদ দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে বলে। জে এর কথা মতো হান গাড়ি স্টার্ট দেয় আর গুন্ডার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর গুন্ডাদের লিডার দেখতে পায় তার বউ সামনে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে 3টি বাচ্চা কোলে নিয়ে বসে আছে। এটা দেখে সে এত খুশি হয় যে সে তার পা ভাঙার কথা ভুলেই যায়। কিছু দূর যাওয়ার পর হান গাড়ি থামিয়ে মিস্টার জে কে বের করার চেষ্টা করে, কিন্তু এত টানাটানির পরেও বের করা যাচ্ছে না দেখে সে মিস্টার জে কে একটি খাম্বা জড়িয়ে ধরতে বলে। তারপর সে আবারও মিস্টার জে এর পায়জামা ধরে টানতে শুরু করে আর জনসম্মুখে সে দ্বিতীয়বারের মতো আবারও মিস্টার জে কে নেংটু করে ফেলে। আর আশেপাশের উৎসুক জনতা তাদের এই কমেডি শো ভিডিও করতে থাকে। কে জানে পুরো মুভির মধ্যে এভাবে কতবার মিস্টার জে কে নেংটু হতে হয়। যাই হোক, মিস্টার জে এর ইজ্জতের গোষ্ঠী উদ্ধার করে তারা কোনো মতে সেখান থেকে বের হয় আর গাড়িতে করে তারা দুজন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু যাওয়ার পথে গাড়ির মধ্যে হান খুবই বকবক করে যাচ্ছিল। ডিটেকটিভ জে এটা সহ্য করতে না পেরে সে গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে নেমে যায়। তারপর সে রাস্তা পার হতে গিয়ে আবারও উষ্টা খেয়ে পড়ে যায় আর সাথে সাথে সেখানে ঘুমিয়ে পড়ে। বেচারার কপালই খারাপ, কখনো জানলার মধ্যে আটকে যায়, কখনো ডেলিভারি করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কখনো একজন তার প্যান্ট খুলে ফেলে। না জানি সামনে আর কত বিপদ আছে তার জন্য। যাই হোক, এভাবে মিস্টার জে এর যখন ঘুম ভাঙে সে নিজেকে হানের বাসায় দেখতে পায়। পাশেই সে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় আর হানকে জিজ্ঞাসা করে জানতে পারে সে হচ্ছে হানের বউ। হান যে হসপিটালে সিকিউরিটি গার্ডে চাকরি করে তার বউ সেই হসপিটালেই নার্সের দায়িত্ব পালন করছে। তখন মিস্টার জে মনে মনে ভাবতে থাকে শালার সব বলদের বউরাই কি সুন্দরী হয় নাকি। এরপর হানের বউ যখন মিস্টার জে এর কাটা ছেঁড়াগুলোর ব্যান্ডেজ করছিল তখন মিস্টার জে বেহায়ার মতো তার দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে দেখা যায় 2 মোটু খেতে বসেছে। হান মিস্টার জে কে বলে তুমি চাইলে তোমার মিশন সম্বন্ধে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। জে তখন খুব ভাব নিয়ে বলে আমার কারো সাহায্যের দরকার হয় না। তাহলে শোনো, 2007 সালে আমি একাই 40 জন মাদক পাচারকারীকে ধরেছিলাম। 2006 সালে আমি একাই 1 কিলোমিটার সমুদ্রে সাঁতার কেটেছিলাম। আর 1969 সালের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমি সর্বপ্রথম চাঁদে পা ফেলতাম। চাপাবাজির লিমিট ছাড়িয়ে যাচ্ছে দেখে হান তখন বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তারপর হান তাকে বলে তুমি তো জাপানের কিছুই চেনো না, আর তাছাড়া জাপানের ট্যাক্সি ভাড়া খুবই বেশি। তুমি যেখানে যেখানে যাবে আমি তোমাকে আমার পার্সোনাল গাড়ি দিয়ে সেখানে ড্রপ করে দেবো, এতে তোমার খরচ কিছুটা কম হবে। অবশেষে মিস্টার জে এতে রাজি হয়। পরের দিন তারা দুজন একজন মাদক ব্যবসায়ীকে ধরতে একটি হোটেলে যায়। আজকে এই হোটেলের মালিকের জন্মদিন, তাই সে হোটেলে একটি পার্টির আয়োজন করেছে, কিন্তু এই হোটেলে কাউকে ইনভাইটেশন কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হয় না। তাই মিস্টার জে একটি দড়ি বেয়ে ভেন্টিলেটরের ফুটোর মধ্য দিয়ে হোটেলে প্রবেশ করার চেষ্টা করতে থাকে, কিন্তু আধা ঘন্টা পরিশ্রমের পরেও সে 2 হাত উপরে উঠতে পারে না। পেছনে তাকিয়ে সে যখন হানকে দেখতে পায় সে দড়ি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায় আর খুব ভাব নিয়ে হানকে বলে 2005 সালে আমি দড়ি বেয়ে মিয়া খলিফার চূড়ায় উঠেছিলাম, আর এটা তো আমার কাছে বা হাতের খেলা। এরপর তারা দুজন চপস্টিক দিয়ে পান্তা ভাত খেতে শুরু করে। দুজন লোক তখন রাস্তায় গাড়ি থামিয়ে তাদেরকে একটি কার্ড দেখিয়ে বলে আচ্ছা ভাই বলতে পারেন এই হোটেলটার লোকেশন কোথায়। তখনই তাদের মাথায় একটি তুফানি আইডিয়া খেলে যায়। তারা জোর করে সেই দুজন লোকের কাছ থেকে ইনভাইটেশন কার্ডটি ছিনিয়ে নেয় আর তাদের পোশাক খুলে নিয়ে সেই পোশাক পরে তারা হোটেলে প্রবেশ করে। হোটেলে প্রবেশ করতেই তাদের নজর যায় খাবারের দিকে, তাই তারা দুজন তাদের মিশনের কথা ভুলে গিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই হোটেলের মালিক মিস্টার মাই এসে হোটেলে প্রবেশ করে। মিস্টার মাইকে দেখতেই যে এর মনে পড়ে যায় মিস্টার মাই মাদক চোরাচালানের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে সে মিস্টার মাইকে ধরতেই এই হোটেলে এসেছে। ঠিক তখনই অনুষ্ঠানের উপস্থাপক মাইকে ঘোষণা করেন এখন আপনাদের মনোরঞ্জনের জন্য একটি কাপড় ল্যান্সের আয়োজন করা হয়েছে। এই কথা বলতেই স্পটলাইটগুলো তাদের দুজনের উপরে এসে পড়ে। তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু স্পটলাইটগুলো তাদেরকে ছাড়ছেই না। এটা দেখে তারা বুঝতে পারে তারা যে দুজন লোকের কাপড় চুরি করে এখানে এসেছে আসলে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে নাচার জন্য। তারপর তারা কোনো উপায় না দেখে স্টেজে চলে আসে। তারপর চারদিকে হাত পা ছুড়ে তারা নাচতে শুরু করে। কিন্তু এই ধরনের নাচ আপনারা কখনো দেখেছেন কিনা কমেন্টে জানাবেন। তাদের এই উদ্ভট নাচ দেখে উপস্থিত দর্শকরা এত বিরক্ত হয় যে তাদেরকে সাথে সাথে লাথি মেরে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। তারপর তারা আবারও হোটেলের পেছন দিক থেকে দড়ি বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা ভেতরে ঢুকতে পারে না। শেষমেশ তারা হোটেলের পেছনে একটি এসির লাইনের ছিদ্র খুঁজে পায় আর সেখান দিয়ে হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এসির সুড়ঙ্গ দিয়ে কিছু দূর যাওয়ার পর মিস্টার জে সুড়ঙ্গের মধ্যে আটকে
আটকে যায় আর পেছন থেকে হান যে এর প্যান্ট ধরে টানাটানি শুরু করে। কিন্তু টানাটানির এক পর্যায়ে হান ছাদ ভেঙে নিচে এসে পড়ে আর পরে আবার মিস্টার জে এর প্যান্ট খুলে নিয়ে এসে পড়ে। যাই হোক, হান প্যান্ট ফেরত দিলে যে সেটা পরে নিচে নেমে আসে। তারপর তারা সামনে দেখতে পায় লেজার লাইট বসানো আছে। এটা দেখে মিস্টার জে তার প্রতিভা দেখানোর একটা সুযোগ পায়। সে চাইনিজ জাপানি মিক্সড ভার্সনে উলট পালট দিয়ে কুংফু স্টাইলে লেজার লাইটের ওপাশে চলে যায়। কিন্তু হান তখন তাকে বলে, দাদা লিফটের দরজাটা তো এই দিকে, আপনি ওই পাশে গেলেন কেন? তারপর যে নিজের ভুল বুঝতে পেরে আবারও আকাশে বাতাসে লাফালাফি করে এই পার চলে আসে। হান পাশেই একটি সুইচ দেখতে পায়, তাই সে ভাবে এটা আবার কি। সুইচটিতে প্রেস করতেই একে একে সব লেজার লাইট বন্ধ হয়ে যায়। মানে এতক্ষণ ধরে মিস্টার জে আকাশে বাতাসে যে কুংফু খেলা দেখালো তার সবই ছিল পণ্ডশ্রম। এরপর তারা খুঁজে খুঁজে একটি রুমে যায় যেখানে কোটি কোটি টাকার অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল। দেয়ালে কান পেতে তারা শুনতে পায় ভেতরে মাদক চোরাচালানের ব্যাপারে কথা হচ্ছে। হান তখন একটি বার্গার বের করে সেটা খাওয়া শুরু করে। এটা দেখে মিস্টার জে হানকে বলে, আমাকেও একটু দাও, আগে খেয়ে নেই, পরে কথা শুনবো। বার্গার খেতে খেতে ভেতরে চোরাচালানিদের মিটিং শেষ হয়ে যায়। মিস্টার মাই সহ অন্যান্য সবাই যখন বের হয়ে আসে তখন তারা দেখতে পায় ছাদ ছিদ্র হয়ে আছে। এটা দেখে তারা বুঝতে পারে নিশ্চয়ই ভিতরে কেউ ঢুকেছে। অন্যদিকে হান রুমের মধ্যে একটি দরজা খুঁজে পায়, কিন্তু দরজা খোলার কোনো উপায় খুঁজে পায় না। শুধু দরজার সামনে তারা একটি উলঙ্গ মূর্তি দেখতে পায়। তখন দরজাটি খোলার জন্য মূর্তিটির সাথে মিস্টার জে এমন করতে থাকে। তখন হান বলে, ভাই ভাই বাদ দেন, মাফ করেন, এসব অশ্লীল কাজ করা বন্ধ করেন। ঠিক তখনই দরজাটি 180 ডিগ্রি ঘুরে যায় আর তারা কিছু না বুঝতেই অন্য একটি রুমে চলে আসে। তাদের সামনে টাকার পাহাড় দেখে হান কিছু টাকা তার জামার মধ্যে ঢোকাতে শুরু করে দেয়। অন্যদিকে হোটেলের মালিক ড্রাগ ডিলার মিস্টার মাই সিকিউরিটি গার্ডদেরকে আদেশ দেয় ভেতরে কে ঢুকেছে সেটা খুঁজে বের করার জন্য। তারপর সিকিউরিটি গার্ডগুলো যে যার মতো খুঁজতে শুরু করে। 3 জন সিকিউরিটি গার্ড চলে আসে সেই রুমে যেখানে হান আর মিস্টার জে রয়েছে। তারা হান আর জে কে রুমের মধ্যে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন সিকিউরিটি গার্ডরা টাকার গোপন রুমে প্রবেশ করে তখন হান আর মিস্টার জে 180 ডিগ্রি ঘুরে আবারও বাইরে বের হয়ে আসে। এদিকে সিকিউরিটি গার্ডদের মধ্যে একজন দেখতে পায় কয়েকটা টাকার বান্ডিল নেই, তাই সে অন্য জায়গা থেকে কয়েকটি টাকার বান্ডিল এনে সেই জায়গাটি পূর্ণ করে রাখে। তারপর তারা যখন রুমের বাইরে বের হয়ে আসে তখন হান আর মিস্টার জে আবারও রুমের মধ্যে ঢুকে যায়। হান তখন জে কে বলে, দেখেন দাদা, যেখান থেকে টাকা নিয়েছিলাম সেখানে অটোমেটিক টাকা ফিল আপ হয়ে গেছে। যে বুঝতে পারে তারা ধরা খেয়ে গিয়েছে। সিকিউরিটি গার্ডদের মধ্যে থাকা মেয়েটি তাদের একজনকে এবার ভেতরে পাঠায় আর নিজে বন্দুক তাক করে বাইরে দাঁড়িয়ে থাকে। এবার বাইরে আসতেই তারা সিকিউরিটি গার্ডদের উপর টাকা ছুঁড়ে মারে আর সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সিকিউরিটি গার্ডরাও তাদের গুলি করা শুরু করে। অনেক কষ্টে তারা গিয়ে লিফটে ওঠে। তারপর হান জিজ্ঞাসা করে, দাদা গার্ডরা তো অনেক গুলি করলো, গুলি গেল কই? তখন সে বলে, আমার পাছায়। তারপর তারা লিফট থেকে বের হয়ে কিচেন রুমে গিয়ে দুটো পাইপের মধ্যে ঢুকে পড়ে আর এটা ব্যবহার করে তারা শুয়োপোকার মতো করে সবার চোখের আড়ালে পালিয়ে যায়। গাড়িতে করে তারা যখন পালাচ্ছিল তখন তারা খেয়াল করে কেউ একজন বাইকে করে তাদেরকে ফলো করছে, তাই তারা আরো জোরে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সামনে একটা বুড়ো লোককে দেখে কড়া একটি ব্রেক করতেই পেছনের বাইকওয়ালা তাদের গাড়ির সাথে এসে ধাক্কা খায়। সেখান থেকে টাকলুটাকে ধরে তারা আয়না ঘরে নিয়ে যায় আর 2-4টা চড় থাপ্পড় মেরে তাকে জিজ্ঞাসা করে মাদকের কারখানাটা কোথায়। কিন্তু টাকলু কিছুই বলছে না দেখে যে পকেট থেকে একটা ছুরি বের করে। হান ছুরিটা দেখতে গেলে সেটা হাত ফসকে টাকলুর পায়ে গিয়েই পড়ে। এরপর যে তাকে বলে, এই টাকলু, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি না বলিস তাহলে তোকে এখানেই মাটি চাপা দিয়ে দেবো। এরপর সে গুনতে শুরু করে 10, 9, 8 এই পর্যন্ত গুনতে গুনতেই সে ঘুমিয়ে যায়। তারপর হান নতুন করে ইন্টারোগেট করা শুরু করে। সে টাকলুকে বলে, শোন, যে ঘুমিয়ে গেছে তাকে ঘুমিয়ে থাকতে দে, সে উঠলে তোর অবস্থা আরো খারাপ করে ফেলবে। তার চেয়ে তুই আমাকে বল কারখানাটা কোথায়, আমি তোকে ছেড়ে দেবো। টাকলু বলে, তোর সাহস তো কম না, আমাকে ছেড়ে দেস? এটা বলতেই হানের মাথায় রক্ত উঠে যায়। সে টাকলুর পকেট থেকে পিস্তল নিয়ে তাকেই গুলি করে দেয়। গুলির শব্দে যে জেগে ওঠে আর বলতে শুরু করে 7, 6, 5। এই সময় টাকলু তাদেরকে সব বলে দেয়। এরপর বলে দেয়, তোমরা আর কি চাও, আমি কি তোমাদেরকে এখন একটি মানচিত্র এঁকে দেবো? হান জে এর দিকে তাকিয়ে বলে, দাদা আইডিয়া তো খারাপ না। তারপর তারা টাকলুকে দিয়ে একটা মানচিত্র আঁকিয়ে নেয়, কিন্তু এরপরও তারা তাকে ছেড়ে দেয় না। তারা তাকে হাত পা বেঁধে পাইপের ভেতরে রেখে সেখান থেকে চলে যায়। পরের দিন যে টাকলুর দেওয়া ম্যাপটা নিয়ে হানকে রেখে সেখান থেকে চলে যায়। হানের অনেক যাওয়ার ইচ্ছা থাকলেও যে তাকে নেয় না। কারখানায় গিয়ে যে দেখতে পায় কিভাবে মাদক তৈরি করা হচ্ছে। এরপর সে একটি দরজার কাছে গিয়ে শুনতে চেষ্টা করে ভেতরে কি হচ্ছে, কিন্তু সেখানেই দরজায় হেলান দিয়ে সে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলে সে দেখতে পায় টাকলু তাকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। পাশে তাকিয়ে দেখতে পায় হান। কি রে হান, তুই এখানে কি করিস? হান তখন বলে, মানে আমি এসেছিলাম তোমাকে সাহায্য করার জন্যই, কিন্তু কিভাবে যেন ধরা খেয়ে গেলাম বুঝতে পারছি না। তাদের কথা থামিয়ে দিয়ে টাকলু তখন তাদেরকে বলে, থাম তোরা, এখন আমি তোদের থেকে সেদিনের অত্যাচারের প্রতিশোধ নেব, তোদেরকে পাখির মতো গুলি করে মারবো। এইদিকে যে তার লুকানো ব্লেড বের করে সেটা দিয়ে হাতের বাঁধন কেটে ফেলে, কিন্তু তার পা যে এখনো বাঁধা সেটা খেয়াল না করেই টাকলুকে ধরতে যায় আর ধপাস করে মেঝেতে পড়ে যায় আর আবারও সে ঘুমিয়ে যায়। সৌভাগ্যক্রমে উপর থেকে লাইট খুলে এসে টাকলুর টাকে এসে পড়ে আর সেও অজ্ঞান হয়ে যায়। একটু পরে ঘুম ভাঙলে যে আর হান সেখান থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে তারা সেখানকার সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কটা খুলে নিয়ে যায়। এরপর তারা আবারও পাইপের ভিতরে ঢুকে পালাতে শুরু করে, কিন্তু এবারও তারা ওই মেয়েটার কাছে ধরা খেয়ে যায়।
যে আর হান হাসি মুখে মেয়েটাকে পাইপের মধ্যে ঢুকিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু অন্যান্য সিকিউরিটি গার্ডরা তাদেরকে তাড়া করতে থাকে। পালাতে পালাতে তারা ছাদে চলে আসে, আর কোনো উপায় না দেখে যে তাদের সাথে মারামারি শুরু করে, আর উপর থেকে হান ইট মেরে তাকে সাহায্য করতে থাকে। এভাবে সবাইকে মেরে তারা সেখান থেকে বের হওয়ার জন্য একটি পাইপের কাছে যায়, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে সেই মেয়েটি আবারও তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে। এটা দেখে মুহূর্তেই যে রূপ পাল্টিয়ে নেয়। সে মেয়েটিকে বলে, আমি তোমাকে ভালোবাসি নন্দিনী, বারবার শুধু তোমাকে দেখার জন্যই এখানে ছুটে আসি। তোমার কিং কোবরার মতো চাহনি আর কলাবাদুরের মতো ঠোঁট, বাঁশির মতো নাক যেন আমাকে শীষ দিয়ে ডাকে। আমার হাত কেটে আমি তোমারই নাম লিখে রেখেছি, মেরে ফেলো আমায়, প্রিয় তোমার হাতে মরার চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। এসব শুনে মেয়েটি শেষবারের মতো তাদেরকে দয়া দেখায় আর লাথি মেরে সেই পাইপের ভেতরে তাদেরকে ফেলে দেয়। এরপর হান আর যে তাদের কাছে থাকা হার্ড ডিস্কটি নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে প্রমাণ দেখানোর জন্য, কিন্তু পুলিশ তাদের হার্ড ডিস্কটি কম্পিউটারে ইনসার্ট করতেই তাদের কম্পিউটার হ্যাক হয়ে যায়। এটা দেখে পুলিশের তো চান্দি গরম, তাই তারা দুজনকে জেলে ঢুকিয়ে দেয়। জেলে ঢুকতেই তারা হাসপাতালের সেই ঠ্যাংভাঙা গ্যাং লিডার আর তার সাঙ্গপাঙ্গদেরকে দেখতে পায়। গ্যাং লিডার তাদেরকে বলে, তোরা সেদিন আমার পা ভেঙে দিয়ে পালিয়ে গিয়েছিলি, আজ তোরা কোথায় পালাবি। এই বলে সে যখন তাদের দিকে এগিয়ে আসতে থাকে, ঠিক তখনই বাইরে থেকে তার বউ একটি বুলডোজার দিয়ে জেলের দেয়াল ভেঙে ফেলে। তাই তাড়াহুড়া করে গ্যাং লিডার আর তার লোকেরা সেখান থেকে বের হয়ে যায়, আর তাদের পেছন পেছন হান আর জেও জেলখানা থেকে বেরিয়ে যায়। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে হান জেকে বলে, এখন আমরা কোথায় যাব ভাই। ঠিক তখনই জে এর ফোনে একটি কল আসে। ফোনে কথা বলা শেষ করে যে হানকে বলে, তুই তোর রাস্তা দেখ, আমি নতুন মিশনের দায়িত্ব পেয়েছি, আমাকে রাশিয়া যেতে হবে। হান তখন জেকে বলে, কি বলেন ভাই, আপনি চলে গেলে আমার কি হবে, এখন আমি জেল পালানো আসামি, আপনি চলে গেলে আমি কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ। ছোটবেলা থেকে সবাই আমাকে বলদ মোটু বলে আসছে, ভেবেছিলাম আপনার সাথে থেকে বড় কিছু করে নিজেকে প্রমাণ করব, এখন আপনি মাঝপথে আমাকে রেখে চলে যাচ্ছেন। যে বলে, আমার কিচ্ছু করার নেই, আমাকে যেতেই হবে। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন পেছন থেকে হান মিস্টার জে কে উদ্দেশ্য করে বলে, তুমি একটা কাপুরুষ, আমি সব সময় তোমার কাছে থেকেছি, তোমাকে সাহায্য করেছি, অসুস্থ হলে আমি তোমার চিকিৎসা করেছি, তোমার পাছার সব বন্দুকের গুলি আমি আর আমার বউ মিলে বের করেছি, কিন্তু আজ তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ, তুমি একটা অকৃতজ্ঞ। এগুলি শুনে যে রেগে যায় আর হানকে মারধর শুরু করে। শেষ পর্যন্ত একটা লাথি মেরে রাস্তায় ফেলে দিয়ে সেখান থেকে সে চলে যায়। হান রাস্তায় বসে বসে কাঁদতে থাকে। অন্যদিকে এয়ারপোর্টে গিয়ে যে হানকে মিস করতে থাকে। তার মনে পড়ে যায় পুরনো দিনের কথা। একসময় যে এমন মোটা ছিল না। একবার সে একটি অভিযানে গিয়ে নিজের বোকামির কারণে তার মাথায় গুলি লাগে আর হাইপোথ্যালামাসে আঘাত লেগে তার শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আর তারপর থেকেই সে মোটা হতে শুরু করে। অন্যদিকে হান হাসপাতালে ফিরে গিয়ে দেখতে পায় অন্যান্য সিকিউরিটি গার্ডরা সিসিটিভিতে তার বউকে দেখছে। সেখানে দেখা যায় হানের এসব কাজকর্মের জন্য হাসপাতালের মালিক তার বউকে বকাঝকা করছে। তখন হানের বউ স্বামীর অপমান সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে দেয়। সিসিটিভিতে এসব দেখার পর হান যখন উঠে দাঁড়ায় তখন সে দেখতে পায় মালিক তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সেও তার বউয়ের মতো মালিককে যা ইচ্ছে তাই বলে চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাসায় গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে এর মিশনটি সে নিজেই কমপ্লিট করবে। এটা ভেবে সে আবার সেই কারখানার সামনে গিয়ে লুকিয়ে থাকে। একটু পরেই সে দেখতে পায় দূর থেকে যে হেঁটে হেঁটে আসছে। সে রাশিয়া যায়নি। আবেগে পড়ে বিবেকের কথা না শুনে সে আবার হানের কাছে ফিরে এসেছে। এই খুশিতে কিছুক্ষণের জন্য তারা মিশন বাদ দিয়ে কাশফুলের ঝোপে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে। হঠাৎ তারা সামনে দিয়ে সন্দেহজনক একটি গাড়ি যেতে দেখে আর তারা সেটা ফলো করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর রেড লাইটে পুলিশ তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করিয়ে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেওয়ার পর পুলিশের মনে পড়ে আরে এরা তো ওয়ান্টেড আসামি। তাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানিয়ে দেয়। এইদিকে গাড়ি ফলো করতে করতে তারা দুজন একটি কবরস্থানে গিয়ে পৌঁছায়। সেখানে একটি মৃতদেহ সৎকারের কাজ চলছিল। তারা দুজন দূর থেকে সবকিছু ভিডিও করতে থাকে। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে আর তাদের দুজনকে ধাওয়া করে। হান আর যে দৌড়ে গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যায় আর পুলিশদেরকে বলে এরা সবাই মাদক চোরাচালানের সাথে যুক্ত। পুলিশ অফিসার প্রমাণ দিতে বললে যে গিয়ে কফিনটি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর সেখান থেকে বের হয়ে আসে একটি লাশ। তখন পুলিশ অফিসার বলে, তোদের কি লজ্জা নেই? একটার পর একটা আকাম করে যাচ্ছিস। এতদিন জীবিত মানুষদের জ্বালিয়েছিস, এখন কি মরা মানুষদেরও ছাড় দিবি না? সেই সময় একটা লোক এসে হানকে একটা চর মেরে বলে, আমাদেরকে কি তোর চোরাচালানি মনে হয়? ফাজিল, বেয়াদব। অফিসার, এদেরকে ধরে নিয়ে যান তো। এরপর হান আর যে যখন মৃত লোকটিকে আগের জায়গা মতো রাখতে যায় তখন তারা বুঝতে পারে যে লোকটি আসলে জীবিত। তাই তারা একজন আরেকজনের কোলে উঠে লোকটির হাতে এত জোরে আঘাত করে যে লোকটি চিৎকার করে দাঁড়িয়ে যায়। ঘটনার আকস্মিকতা বুঝতে না পেরে পুরো বলদ বনে যায় আর বলতে থাকে, আরে আমি জীবিত, জীবিত, আমি জীবিত রে। ঠিক তখনই তার পায়ের ধাক্কায় কফিনের পেছন থেকে সব মাদক বের হয়ে আসে আর আশেপাশে সবাই পালাতে শুরু করে। আর যে লোকটি হানকে চর মেরেছিল সে পালাতে গেলে যে তাকে ধরে ফেলে। তখন সে নিজের গালে নিজে চর মারতে মারতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সফল মিশন শেষ করে তারা দুজন বাড়ি ফিরে আসে আর রাতের বেলা হালকা ড্রিঙ্কস করতে করতে যে হানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এমন মোটা হয়েও এত সুন্দরী বউ কিভাবে পটাইলা? তখন হান তার প্রেম কাহিনী বলতে শুরু করে। একদিন হসপিটালের ছাদ থেকে একটি মোটা মেয়ে লাফ দিয়ে আত্মহত্যা করতে যায়,
কারণ তাকে নাকি কেউ ভালোবাসে না। তখন আমি তাকে বলি আমি তোমাকে ভালোবাসি। এরপর সে সেখান থেকে নেমে আসে। কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করি, কিন্তু আমরা এক খাটে শুতে গেলেই খাট ভেঙে যেত। তাই আমরা ওজন কমানোর মিশনে নামি। 6 মাস পর আমার বউ ওজন কমিয়ে স্লিম হয়ে যায়, কিন্তু আমি এমনই রয়ে যাই। গল্পের মাঝখানে হানের ফোনে কল আসে। রিসিভ করতেই দেখা যায় মাদক ব্যবসায়ী মিস্টার মাই হানকে বলে, আমি তোর বউকে কিডন্যাপ করেছি, আমার মাদকগুলো ঠিকঠাক আমাকে ফেরত দিয়ে তোর বউকে নিয়ে যা। কিন্তু ভিডিওতে ফিল্টার ব্যবহার করার কারণে হান তাকে চিনতে পারে না। তাই সে জিজ্ঞাসা করে, কে আপনি? তখন মাই বলে, এই আমার ফোনে ফিল্টার দিছে কে, এখনই ঠিক কর। তারপর হান তাকে চিনতে পারে আর বলে, ঠিকানাই তো দেন নাই, ফেরত দেবো কিভাবে? তখন টাকলু তাকে ঠিকানা বলে দেয়। পরের দিন তারা লোকাল মার্কেট থেকে কিছু ময়দা কিনে সেগুলোকে প্যাকেট করে ব্যাগে ভরে নেয় আর হাসপাতালের সিকিউরিটি গার্ডের অস্ত্র আর মালিকের গাড়ি চুরি করে রওনা দেয়। হাসপাতালের মালিক গাড়ি না পেয়ে রাস্তায় চিল্লাচিল্লি শুরু করে দেয়। পথে গাড়ি থামিয়ে হান বলে, ভাই সেখানে যাওয়ার পর কি হয় না হয় বলা যায় না তো, চলেন শেষ স্মৃতি হিসেবে একটা সেলফি তুলি। সেলফি তোলার পর হান ফোনটিকে বাইরে ফেলে দেয় আর জেকে বলে সেটা নিয়ে আসতে। যে গাড়ি থেকে নামলে হান বলে, ভাই এটা আমার পার্সোনাল সমস্যা, আমি নিজে নিজেই সমাধান করব, খামোখা আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। এই বলে সে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মায়ের বলা জায়গায় গিয়ে হান একটা লাইটার জ্বালিয়ে বলে, আমার বউকে ফেরত দে আর তোদের জিনিস নিয়ে যা, না হলে আমি তোদের সামনেই সব মাদক পুড়িয়ে দেব। এটা শুনে তারা তার বউকে ফেরত দিয়ে ব্যাগটি নিয়ে যায়। ব্যাগটি খুলে টাকলু মাদক চেক করে বলে, বস এটা তো ময়দা, ওই মোটু আমাদেরকে ধোকা দিয়েছে। এটা শুনতেই গুন্ডারা হান আর তার বউকে গুলি করতে শুরু করে। অনেক কষ্টে তারা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। হান যখন হাত উঁচিয়ে একটা খেলনা রিমোট দেখিয়ে বলে, ব্যাগে শুধু ময়দাই নয়, বোমও আছে, আর রিমোট আমার হাতে, গুলি করা বন্ধ না করলে আমি তোমাদের সবাইকে উড়িয়ে দেব। ঠিক সেই সময় পেছন থেকে একটা স্কুটিতে করে জেকে দেখা যায় আসতে। কাছাকাছি এসে সে বলে, ব্যাগে কিন্তু বোম আছে আর রিমোট আমার কাছে, তাদেরকে ছেড়ে দাও, না হলে সবাইকে উড়িয়ে দেব। হান তখন বলে, ভাই এটা আমি অলরেডি বলে ফেলেছি, কাজ হয় নাই। তাদের চালাকি বুঝতে পেরে গুন্ডারা যে কেউ গুলি করা শুরু করে, তাই সেও হানের পাশে এসে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। ঠিক তখনই হাসপাতালের মালিক তার সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে সেখানে চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, আমার গাড়ি চুরি করে পালাবি কোথায়, গাড়িতে জিপিএস লাগানো আছে। তারপর সে গাড়ির কাছে এসে দেখতে পায় গাড়িতে চালনির মতো ফুটো হয়ে আছে। তখন হান পেছন থেকে বলে, ওই যে ওই লোকটা গুলি করছে, ওকে ধরেন। ওইদিকে মাই এসব দেখে বলদ হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না, তাই সে আবারও গুলি করা শুরু করে। এভাবে অনেকক্ষণ বসে থেকে যে বিরক্ত হয়ে যায়, তাই সে 2 বোতল এনার্জি ড্রিঙ্কস খেয়ে ব্যাগ থেকে সিকিউরিটি গার্ডদের বন্দুক নিয়ে সরাসরি মাঠে নেমে পড়ে। হাসপাতালের গাড়িহারা মালিকও তখন গার্ডদেরকে বলে, তোরা বসে আছিস কেন, যা। তারপর সিকিউরিটি গার্ডরাও গুন্ডাদের সাথে মারামারি শুরু করে। এসব দেখে হান আর নিজেকে আটকে রাখতে পারে না, সেও তখন জেকে সাহায্য করতে এগিয়ে যায়। এভাবে আকাশে বাতাসে কিছুক্ষণ মারামারি চলে। মারামারির এক পর্যায়ে যে আবারও ওই মেয়েটার কাছে ধরা খেয়ে যায়। তারপর আবারও যে তার রোমান্টিক আলাপ শুরু করে দেয়। সে মেয়েটাকে বলে, তুমি আমার আকাশ, তুমি আমার বাতাস, তোমাকে না পেলে দম আটকে মরে যাব, নেব না নিঃশ্বাস। তুমি চুল হলে আমি হব শ্যাম্পু, তুমি বাস হলে আমি হব টেম্পু, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। এসব বলতে বলতে সে আস্তে আস্তে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু এবারও মেয়েটি তাকে কিছুই বলে না। এরপর যে আর হান শেষ পর্যন্ত মায়ের সামনে এসে পৌঁছায়। মাই তাদেরকে মারার জন্য একটি চিকনি চামেলি মেয়ে পাঠায়, যে বলে, এই রোগা পাতলা কঙ্কাল আমাদের কি করবে? তখন মেয়েটা যে এর পেটে একটা লাথি দেয় আর সে 3 ফুট দূরে গিয়ে পড়ে। এরপর মেয়েটা 2 হাতে 2টা তলোয়ার নিয়ে তাদের দুজনকে মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে যে আবারও ঘুমিয়ে যায়। মেয়েটা যখন জেকে একেবারে মেরে ফেলতে যাচ্ছিল, তখন হান পেছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরে আর যে এর ঘুম ভাঙানোর জন্য চিৎকার করতে থাকে। ফাইনালি যে এর যখন ঘুম ভাঙে, তখন তারা দুজন মিলে মেয়েটাকে এভাবে একটি বস্তা মার দিয়ে অজ্ঞান করে ফেলে। এটা দেখে উপরে থাকা মাই বন্দুক হাতে নেয়। তখন হান তার দিকে তলোয়ার ছুঁড়ে মারে আর মাই পাশেই পড়ে যায়। তারপর মাই আবার উঠে দাঁড়িয়ে গুলি করা শুরু করে, কিন্তু এসবের পরোয়া না করে যে তার দিকে ছুটে যেতে থাকে আর শেষ পর্যন্ত সুপারম্যানের মতো তার উপর এভাবে উড়ে গিয়ে পড়ে। হাড্ডিগুড্ডি আস্ত আছে কিনা তা পরবর্তীতে জানা যায়নি। তারপর তারা বাইরে বের হয়ে দেখে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু পাশেই হেলিকপ্টারে করে মাই পালিয়ে যাচ্ছে। এটা দেখে তারা দুজন দৌড়ে গিয়ে হেলিকপ্টারের সাথে ঝুলতে শুরু করে। এই 2 মোটুর ওজনের কারণে হেলিকপ্টার উড়তে পারে না আর ফাইনালি সেটা ক্র্যাশ করে। তারপর মিশন শেষ করে মিস্টার জে হানকে তার হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে গিয়ে যে সেই মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা তাকে বলে, এটা আমার মিশন ছিল, আমি অনেক দিন তাদের সাথে আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করেছি, কিন্তু শেষ পর্যন্ত তুমি চলে আসলে। যাই হোক, এসব ফালতু কথা আর কাউকে বলতে যাও না, ডিরেক্ট গুলি করে দেবে। গল্পের এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে কেন মেয়েটা বারবার তাদেরকে ছেড়ে দিয়েছিল। আসলে তারা একই সিকিউরিটি টিমের সদস্য। যাই হোক, তাদের কাজের প্রশংসায় সবাই হাততালি দিতে থাকে আর সবশেষে হানকেও সিক্রেট এজেন্সির সদস্য করে নেওয়া হয় আর হান হয়ে যায় একজন ইন্টারন্যাশনাল এজেন্ট। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমা হলের সাথেই থাকুন।